সাব্বিরের দেয়া বুদ্ধিতে হাসিল তেতে উঠে কল কেটে চলে যায় জাদুয়ার সম্মুখে। হাসিলকে নিজের সম্মুখে দেখিয়ে বলে ওঠে, আপনি হঠাৎ বারান্দায় কেন গেলেন? আমি তো এখনো কিছু বুঝিনি। জাদুয়ার বলা বাক্যে হাসিল নিজেকে ধাতস্থ করে কোনো প্রশ্নের উত্তর না নিয়ে আবার মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর সময়কালে পরপর অনেকবার হাসিল বারান্দায় গিয়ে সাব্বিরকে কল দিয়ে নিচের রাগ ঝেড়ে ফের চলে আসে জাদুয়াকে পড়ানোর উদ্দেশ্যে। হাসিলের বারবার বারান্দায় যাওয়াটা ঠিক হজম হয় না জাদুয়ার, কিন্তু তারপরেও কোনো প্রশ্ন না করে নিজ পড়ায় মনোনিবেশ করে, কারণ সে জানে হাসিলকে যাই জিজ্ঞেস করা হোক না কেন তার নিকট হতে প্রত্যুত্তর আসবে না কোনো প্রকার। এবার যেন হাসিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সম্পূর্ণরূপে। প্রচন্ড ক্রোধে জাদুয়ার বই ছুঁড়ে ফেলে থুতনি চেপে ধরে বলে ওঠে, এই, সায়েন্স কে নিতে বলেছিল তোমারে? হ্যাঁ, বালপাকনামি কইরা সায়েন্স নিতে গেছো কেন? মাথায় যে গোবরও নাই সেটা কি জানতা না? সেই কখন থেকে বুঝাইতে বসছি, কিন্তু এখন অবধি ফলাফল শুনবো। আরে মাথায় গোবর থাকলেও তো এতক্ষণে একটা পদ্ম ফুল ফুইটা যাইতো, কিন্তু তোমার তো তাও নাই। হাসিলের বলা কথার তাপে জাদুয়া থ হয়ে কিছুক্ষণ বসে নাক টানা শুরু করে দেয়। হাসিল জাদুয়ার নাক টানার শব্দে তার নেত্রের পানি চাইতেই পরিস্ফুটিত হয় অগণিত অশ্রুকণা। তবে এতক্ষণ যাবৎ কোনো শব্দ না করে মেয়েটি কান্না করছিল ভাবতেই মনটি হাসিলের জ্বলে ওঠা ক্রোধে নিভে যায় জাদুয়ার অশ্রুকণার দাপটে। জাদুয়ার থুতনি ছেড়ে দিতেই জাদুয়া নাক টানতে টানতে বই উঠিয়ে ফের চলে আসে হাসিলের নিকট। নিস্তব্ধতায় ঘিরে রয়েছে মেয়েটি, কিন্তু অশ্রুকণারা তাদের চলাচল থামায়নি খানিক সময়ের জন্য। হাসিলের অন্তঃস্থলে কেমন জ্বলন অনুভূত হচ্ছে মেয়েটির নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা দেখে। মুহূর্তে কেমন ছটফট করছে তার হৃৎপিণ্ডটা। হাসিল নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, যাও, আজকের জন্য এইটুকুই, কাল না হয় আবার বোঝাবো। হাসিলের বলা বাক্য জাদুয়ার কর্ণে পৌঁছতেই কোনো বাক্য ব্যয় না করে হাসিলের পানে একটিবারও না তাকিয়ে সেখান থেকে উঠে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে বিছানায়। মেয়েটির নিশ্চুপতা কেমন অশান্ত করে দিচ্ছে কঠোর পুরুষটিকে। জাদুয়া যে খুব বেশি কথা বলে তা নয়, কিন্তু নিজের ওই ভীতু মুখ নিয়ে আমতা আমতা করে অনেক কিছুই বলার চেষ্টা করে। তাহলে কি হাসিল খুব বেশি কটু কথা বলে ফেলেছে আজ জাদুয়াকে? নিজের করা চিন্তার মাঝে হাসিল চলে যায় বারান্দায়। সদ্য হাসিলের রাগ সহ্য করে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল সাব্বির, কিন্তু হাসিল নামক নির্দয় মানুষটি তাকে টেনে হিঁচড়ে বের করে দিলেও তার ঘুম হতে ফোনের শব্দে ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে নিজেকে সামলে সাব্বির কল রিসিভ করতেই হাসি বলে ওঠে, সাব্বির, মেয়েটার রাগ কিভাবে ভাঙায় বলতে পারিস? হাসিলের একটি প্রশ্নে সাব্বিরের ঘুম উবে গিয়ে মস্তিষ্কে জন্ম নিল কৌতূহল। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, ভাই, জীবনে প্রথম তুই মেয়েদের রাগ ভাঙানোর কথা বলছিস। বাক্যটা আবার বলবি? একটু রেকর্ড করে রাখবো। সাব্বিরের বলা কথায় হাসিল বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই সাব্বির বলে ওঠে, আচ্ছা, তোর কিছু বলতে হবে না, আগে বল কি হয়েছে। সাব্বিরের প্রশ্নে হাসিল জাদুয়াকে বলা সকল কটু কথা খুলে বলতেই সাব্বির মনে মনে বলে, এই কথা তুই আমারে কইলে তুই যাই করতি, আমার রাগ জীবনেও ভাঙতো না, কিন্তু তোরে তো আবার এই কথা বলা যাবে না। কথাগুলো নিজ মনে আউড়িয়ে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে যেহেতু এসব কটু কথা বলেছিস, এখন তুই ওর তারিফ কর, তাহলেই হবে। সাব্বিরের প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল বলে। তারিফ কিভাবে করব? হাসিলের প্রশ্নে সাব্বির আফসোস করে মনে মনে বলে, আমি ভুলে কি করে গেলাম? তুই হাসিল, তারিফের তো ও তো তুই জানিস না। কথাগুলো ভেবে সাব্বির বলে ওঠে, তুই জাদুয়াকে বল ও খুব সুন্দর, দেখতে চাঁদের মতো, তুই ওর সৌন্দর্য মুগ্ধ। সাব্বিরকে হাসিল এর কথা বলে থামিয়ে বলে ওঠে, চাঁদের কি নাক মুখ আছে যে বলবো ও চাঁদের মতো দেখতে? হাসিলের করা প্রশ্ন সাব্বির কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে সে নিশ্চুপ হয়ে কানের ফোন চেপে কোনো প্রকার প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে রয়। সাব্বির এই মুহূর্তে কোনো প্রকার বাক্য ব্যয়ে আগ্রহ অনুভব করছে না। মানুষ কি করে এতটা বিরক্তিকর হতে পারে তা তার বোধগম্য হচ্ছে না। আরে ভাই, যা বলতে বলবো তা যদি নাই বলতে পারিস তবে কেন আমায় বিরক্ত করিস? মানুষ কি চাঁদের সাথে তুলনা দেয় নাক মুখ দেখে? আর সবচেয়ে বড় কথা, তোর মতো নিরামিষ এত গভীর প্রেমে কি করে পড়লি? সাব্বিরের এই সকল কথাগুলো হাবার মধ্যে হাসিল বলে ওঠে। কিরে, তুই এভাবে নিশ্চুপ হয়ে রয়েছিস কেন? তোর মুখ খুলতে কি ইনভিটেশন দিতে হবে? হাসিলের প্রশ্নে সাব্বির বিরক্ততা লুকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে ওঠে, ভাই, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। কোনো পুরুষ তার প্রেয়সীকে চাঁদের সাথে তার নাক মুখ দেখে তুলনা দেয় না, দেয় চাঁদের সৌন্দর্যতা দেখে। অমানিসায় ঘেরা আকাশটাকে দেখ, এক ফালি চাঁদ কতটা আলোকিত করে রেখেছে, কতটা মনোমুগ্ধকর দেখায় ওই চাঁদের আলোয় পুরো ধরণীকে। দেখ, ওই আকাশের বিশালতার মাঝে এক টুকরো জ্যোৎস্না যেন তার সমস্ত আলো মেলে ধরেছে।
চাঁদটা যেন পৃথিবীর উপর এক স্নিগ্ধ আলোর চাদর বিছিয়ে দিয়েছে। এই আলোয় পৃথিবী প্রতিটা জিনিস নতুন রূপ পেয়েছে, তাই নয় কি? সাব্বিরের বলা প্রতিটি বাক্য হাসিল মনোযোগ সহিত শ্রবণ করে নিজ পদযুগল রাখে কক্ষের অভ্যন্তরে। জাদু অভিমানের প্রকোপে সকল দায়িত্ব পালনের কথা ভুলে সে কখন থেকে কাকায় সরেছে। হাসিল নিজেকে ধাতস্থ করে জাদুয়ার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়াকে ডাকলেও কোনো সারা শব্দ পরিলক্ষিত হয় না হাসিলের নেত্রে। হাসিল ফের জাদুয়াকে ডাকে, কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্যের কোঠায়। এবার রোগচোটা হাসিলের জাদুয়ার নীরবতায় মেজাজ বিগড়ে গিয়ে ধমকের সুরে বলে ওঠে। নির্বোধ মেয়ে, এক্ষুনি ওঠো, আর তা না হলে একদম কোণে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমক দেওয়ার কথা জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতেই ভয় তড়িঘড়ি করে উঠে নতজানু হয়ে বসে পড়ে। হাসিল জাদুয়াকে উঠতে দেখে নিচের রাগ কমিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গলা খাকারি দিয়ে সাব্বিরের বলা কথাগুলো বলার প্রস্তুতি নিয়ে আমতা আমতা করে বললেন। মানে জাদুয়া, তোমাকে ঠিক চাঁদের অভিমান না, মানে চাঁদ। জাদুয়া হাসিলের এহেন আচরণে বলা কথার মর্মার্থ বুঝতে না পেরে নতজানু মাথাটা উঠিয়ে হাসিলের পানে তাক করে। হাসিল তখনও সাব্বিরের শিখিয়ে দেওয়া কথাগুলো কি করে বলবে তা চিন্তা করে উসখুস করছে। হাসিলের এহেন অস্থিরতা দেখে জাদুয়া অবুঝের ন্যায় হাসিলের পায়ে হাতে গুষ্টি তাক করে রাখে। হাসিল ততক্ষণ না গড়ে ওঠে নট পসিবল, আমার পক্ষে এইভাবে কথা বলা সম্ভব নয়। বলেই নিজ ভ্রুযুগল কুচকে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে। দেখো, আমার উপর রাগ হওয়ার কোনো কারণই নেই তোমার, কারণ আমি যা বলেছি তা একদম সত্যি কথা, একটাও মিথ্যা কথা বলিনি, তাই রাগ করার কোনো প্রশ্নই আসে না। তুমি শুধু একটু বেশি বেশি বাদাম খেও, তাহলে সবকিছু সহজেই ওই গোবর না মানে মাথায় ঢুকবে। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার পানির দৃষ্টি তাক করতেই পরিলক্ষিত হয় জাদুয়ার অশ্রুসিক্ত নয়নে হাসিলের পানে চেয়ে থাকা নেত্রযুগল। জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে হাসিল তড়িৎ গতিতে জাদুয়ার মুখের আঁচল নিজের দুহাতে অন্তরালে নিয়ে বলে ওঠে। দেখো, কান্না থামাও, এখানে কান্না করার মতো আমি কি বললাম যে তুমি কাঁদছো? হাসিল কথাগুলো বলেই জাদুয়ার এক নীরবে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে দিতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় কান্নার দোন ফুলে ওঠা তার সম্পূর্ণ বুকের আদল। লাল হয়ে থাকা নাক, টমেটোর মতো গাল, ফুলো ফুলো ঠোঁট মেয়েটিকে আরো স্নিগ্ধ করে তুলেছে। কি দারুণ, কি মোহনীয় লাগছে মেয়েটিকে। হাসিল মুহূর্তের জন্য ভুলে যায় সবকিছু। জাদুয়ার কম্পিত অষ্টযুগলে নয়ন দেখে ক্রমাগত শুকনো ঢোক গেলে সে, যার দরুন তার পুরুষালী অ্যাডামস অ্যাপলটি পুরুষের গলার উঁচু অংশ ওঠানামা করছে ক্ষরে ক্ষরে। এক অদ্ভুত মোহে ডুবে যাচ্ছে হাসিল। সম্পূর্ণ বশীভূত হয়ে সুখী হয়ে শুয়ে আছে হাসিল। ধীরে ধীরে নিজ গ্রীবাদেশ নিয়ে আকস্মিক ভাবে তার দৃঢ় শুকনো অধর জোড়া ছুঁয়ে দেয় জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অষ্টে। মুহূর্তে কেঁপে ওঠে জাদুয়া, শরীর শিরায় শিরায় প্রবাহিত হয় হিমশীতল বায়ু। অজানা অনুভূতির এসে ঘিরে ধরেছে দুটি মানব হৃদয়কে। এই শিহরণ জাগানো অনুভূতি যেন দুটি মানব দেহের জন্য সম্পূর্ণ নতুন। ঠাওর করা গেল না তাদের ওষ্ঠ মিলনের ক্ষণ। হাসিলের এহেন কর্মে জাদুয়া কোনো কিছু করার বোধ শক্তি হারিয়ে নিস্তব্ধ হয়ে নিজ কামিজের দু অংশ চেপে ধরে শক্ত হয়ে ঠায় বসে রয়। অন্যদিকে হাসিলের মাঝে অনুভূতিদের আনাগোনা এতটাই বৃদ্ধি পায় যার দরুন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে জাদুয়ার কোটিতে শক্তভাবে নিজ হাতের অন্তরালে নিয়ে অতি নিকটে টেনে নিজের অধরের স্পর্শ গভীর করতেই মুষড়ে যাওয়া ফুলের ন্যায় জাদুয়া নিশ্চল হয়ে নেতিয়ে পড়ে হাসিলের বক্ষ মাঝারে। জাদুয়াকে অচেতন অনুভব হতেই নিজ সম্বিত ফিরে পায় হাসিল। জাদুয়ার কোটিতে সে এক হাত ও তার মাথায় অন্য হাত দ্বারা নিজ বক্ষের সহিত চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। মুহূর্তেই জাদুয়ার অচেতন অবস্থা হাসিলের অন্তরে গভীর আশঙ্কার জন্ম দেয়। নিজ রক্ত প্রবাহের প্রতিটি স্পন্দনে যেন সে এক অমুক টান, অপরিহার্য আকর্ষণ অনুভব করছে, যা তাকে জাদুয়ার স্থির নীরবতার দিকে টেনে নিয়ে যায় ক্ষণে ক্ষণে। নিজের কোমল অনুভূতি দিয়ে জাদুয়ার মুখের অনুজ্জ্বল রূপকে, ফ্যাকাশে রূপকে দেখে হাসিলের মনে হয় যেন সে পূর্ণিমার রাতে এক অভিশপ্ত নিষ্কলঙ্ক চাঁদের আলোকবর্ষে মগ্ন হয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাসিল মোহগ্রস্তের ন্যায় বলে ওঠে। তোমার এই রূপ চাঁদকেও হার মানায়, চাঁদের চেয়েও তুমি মায়াবী, রূপে ঢাকা যেন এক স্বপ্ন বেশি। চাঁদের চেয়েও তুমি মধুর, কথায় ঝরে স্নিগ্ধতার সুর। চাঁদের আলো আসে চলে যায় ধীরে, পরন্তু তুমি রবে হৃদয়ের মনে কোঠায়, গোপনে নীরবে নীরে। বলো, নও কি তুমি চাঁদের চেয়ে সুন্দর? তোমার রূপে হার মানে জোছনার মায়াবী আনন্দর।
বাক্যগুলো শেষ করে জাদুয়ার অচঞ্চল অবয়বের প্রতি নির্নিমেষ চেয়ে থাকে হাসিল। জাদুয়ার কোমল মুখ অবয়বের উপর জানলা ভেদ করে এক সূক্ষ্ম আলোর রেখা ফুটতেই হাসিল নিজের অস্থির হৃৎপিণ্ডকে সামলানোর চেষ্টায় নিজেকে আরো সংযত করে। বক্ষস্থল থেকে এক গভীর নিঃশ্বাস তুলে সে জাদুয়ার ভেজা ওষ্ঠযুগলে শুকনো ঠোঁটের দিকে তাকায়, যা তাকে বারবার অনিয়ন্ত্রিত হতে বাধ্য করছে। ওষ্ঠ হতে নিজ চোখ সরিয়ে হাসিল নিঃশব্দে ধীরে সুষ্ঠে জাদুয়াকে নিজের শান্ত হাতে ছুঁয়ে দেয় নরম বিছানায়। ফের হাসিল কাতর হয়ে জাদুয়ার মাথার পাশে বসে আলতোভাবে জাদুয়ার কপালের সহিত নিজের কপাল ঠেকিয়ে রাখে কিছু মুহূর্ত। মনে হয় যেন এই নিস্তরঙ্গ মুহূর্তে, শান্ত মুহূর্তে সে জাদুয়ার অস্তিত্বকে অনুভব করতে পারছে, নিজের সমস্ত প্রেম আর গভীরতর সূক্ষ্মতার সাথে। একই অনুভূতির প্রবাহে যেন তারা পরস্পরের হৃদয়ের গভীরে ডুবে গেছে। কোনো কথার প্রয়োজন নেই, কেবল নিঃশব্দে আবেগমথিত নিঃশব্দের প্রতিটি স্পন্দনে নীরব আবেগপূর্ণ নীরবতার প্রতিটি শব্দই তাদের মিলিত করছে। নিজেকে সামলে হাসিল জাদুয়ার নিস্তরঙ্গ মুখ অবয়বকে আলতো হাত দিয়ে ছুঁয়ে দেয়, যেন নিজের দায়িত্বহীনতায় সেই এই অবুধ নারীটির জন্য সবটুকু স্নেহ উজাড় করে দিতে প্রস্তুত। গভীর অমানিসা কাটিয়ে ধরণীতে হাতছানি দেয় উজ্জ্বল দীপ্তিময় দিবাকর। এই দিবাকর জানান দেয় নিজ অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগ্রত হবার বাণী। জাদুয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই নিজেকে আবিষ্কার করে কারো শক্ত বাহু ধরে। নিজেকে ধাতস্থ করে সেই ব্যক্তির পানে নজর দিতেই চোখে পরিস্ফুটিত হয় হাসিলের ঘুমন্ত মুখাবয়ব। মুহূর্তেই মনে পড়ে যায় রাতের সম্পূর্ণ ঘটনা। লজ্জায় আবিষ্ট হয়ে সম্পূর্ণ মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিম আভা। জাদুয়া নড়াচড়া ভুলে জড়বস্তু ন্যায় পড়ে রয় হাসিলের বাহুডোরের মাঝে। তখনই আকস্মাত হাসিল নিজ ভারী কণ্ঠে বলে ওঠে, আপনার ঘুম ভাঙলে এবার আমায় উঠতে দিন। সারা রাত তো কোলবালিশের নাই চাপটে ধরেছিলেন, ঘুমাতে দেননি, এখন না হয় ছাড়ুন। হাসিলের এহেন বাণী জাদুয়ার কর্ণকুহরে পৌঁছতেই ছিটকে দূরে সরে গিয়ে ভ্রুকুচকে মনে মনে বলে ওঠে, আমি সারা রাত ওনাকে জড়িয়ে শুয়েছিলাম, ঘুমোতে দেইনি। অসম্ভব। একটু আগেও তো উনি জড়িয়েছিলেন, তবে এখন কেন বলছেন আমি ছিলাম? জাদুয়ার ভ্রু কুচকানো চিন্তার মাঝে হাসিল নিজ অধরে বাঁকা হাসি ফুটিয়ে জাদুয়ার কর্ণের সম্মুখে নিজের ওষ্ঠ এনে ফিসফিসিয়ে বলে ওঠে, নেহাত আমি একজন ধৈর্যশীল পুরুষ, তাই গত রাতে ওভাবে জড়িয়ে থেকেও বেঁচে গেছেন, কিন্তু নেক্সট টাইম যে বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। সো বি কেয়ারফুল। আমি অনিয়ন্ত্রিত হলে সামলাতে যে বড় কষ্ট হয়ে যাবে আপনার ভাবনার জগতের শেহজাদি। বলেই হাসিল চলে যায় ওয়াশরুমে। হাসিলের বলা কথায় জাদুয়া স্তব্ধ হয়ে দৃষ্টি তাক করে থাকে হাসিলের পদচারণের পানে। বুঝতে কি পারল সে হাসিলের বলা কথার মর্মার্থ? কে জানে। তবে হঠাৎই জাদুয়ার সর্বাঙ্গ জুড়ে বয়ে যায় শীতল হাওয়া, যা কাঁপুনির সৃষ্টি করে তার মনে। ইদানিং জাদুয়ার কেন জানি তার দায়িত্বগুলো পালন করতে বেশ লজ্জা অনুভূত হয়। দোয়া করে ফুঁক দেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু হাসিলের ললাটে নিজের অধরের চুম্বন আঁকতে গেলে আজকাল কেমন অসহনীয় ধরফর অনুভব হয় তার বক্ষে। ওষ্ঠজোড়া ললাট ছোঁয়াতেই কম্পিত হয়ে যায় তার সর্বাঙ্গ। সে চাইলেও নিজেকে এই কম্পন হতে বিরত রাখতে সক্ষম হয় না। আর আস্ত জাদুয়ার মৃতপ্রায় অবস্থা। গতকালের ঘটনার পর সে হাসিলের পানে তাকাতেই পারছে না, অথচ এই ব্যাহা পুরুষকে দেখো এমন ভাবে আছে যেন কালকের করা তার কোনো ঘটনাই মনে নেই। অথচ জাদুয়া সে চাইলেও বলতে পারছে না গতকালের ঘটনাগুলো। যতবার তার দৃষ্টি পড়েছে হাসিলের ওষ্ঠের মাঝে, ততবার কম্পন অনুভূত হয়েছে নিজ পক্ষে। তাই তো দোয়া পড়ে ফুঁক দিয়েই কোনো প্রকার হেলদোল ছাড়াই ললাটে চুমু না দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভাবছে সে গত রাতের কথা। জাদুয়ার ভাবনার মাঝেই হাসিল তাকে ধমক দিয়ে বলে, নিজের কাজ সম্পূর্ণ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? রুক, আর একটুও যদি লেট করাও আমাকে, তবে বিশ্বাস করো আমার ওই লাল ওষ্ঠজোড়া আমি কেটে রেখে দিব। তখন তোমার আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। হাসিলের এহেন রাগান্বিত বাণী জাদুয়ার কর্ণে ধাক্কা খেতেই মনে পড়ে যায় গত রাতে তাকে বলা কটূক্তিগুলো। মুহূর্তে এই সকল লজ্জা গায়েব হয়ে ডানা ঝাপটে বেড়ায় অভিমানগুলো। তৎক্ষণাৎ জাদুয়া হাসিলের ললাটে নিজ অধরের চুম্বন এঁকে দিয়ে হনহনিয়ে নেমে যায় বিছানা হতে। মুখ ভার করে দাঁড়িয়ে থাকে নিজের দ্বিতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে। হাসিল জাদুয়ার এহেন হার দেখে অধরে হাসির রেখা ফুটিয়ে পদযুগল ফেলে নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হালরুম পেরিয়ে বের হওয়ার সময় পেছন থেকে ডাক পড়েন সুলতানা খানের। তিনি হাসিলকে উদ্দেশ্য করে বলে, হাসিল, আজ সকলের সাথে ব্রেকফাস্ট করে যা,
বাড়িতে নতুন মেহমানদের আগমন ঘটেছে। আয়, সকলের সাথে পরিচয় করিয়ে দিই তোকে। সুলতানা খানের কথা প্রত্যুত্তরে হাসিল বলে, আমি জানি কারা এসেছে, সো পরিচয় হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। বলেই হাসিল পদযুগল বাড়াতেই যারা হাসিল এর সম্মুখে হাজির হয়। সে মূলত সিঁড়ি হতে নামা হতে এতক্ষণ অবধি একধানে তাকিয়েছিল হাসিলের পানে। তার চাহনিতে যে কেউই বুঝতে পারবে হাসিলের প্রতি তার মুগ্ধতা। নিজের ঘোর লাগা দৃষ্টিতে হাসিলের পানে চেয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, Hi handsome, this is Zara. যারাকে উদ্দেশ্য করে হাসিল নিজের তেতো মুখটা খোলার পূর্বেই জাদুয়া যারার হাত নিজ হাত দ্বারা নামিয়ে দিয়ে বলে ওঠে। সরি আপু, উনি কোনো মেয়েদের সাথে হাত মেলায় না। বলেই জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি, ওনার লেট হয়ে যাচ্ছে, তাই ব্রেকফাস্ট করবে না। নিজ বাক্য শেষ করে এই প্রথমবারের ন্যায় জাদুয়া হাসিলের হাত নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে। তাড়াতাড়ি চলুন, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলেই হাসিলের হাত টেনে নিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। তাদের যাওয়ার পানে তাকিয়ে যারা নিজ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, তোমায় আমার হতে হবে মিস্টার হাসিল। এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ ফিল করেছি এত। সো তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। আর এই যারা একবার যদি নিজের মনে কোনো লক্ষ্য স্থির করে নেয় তবে তা পূরণের আগ অব্দি শান্তি পায় না। সুতরাং আমার লক্ষ্য এখন থেকে তোমাকে হাসিল করা। হাসিল হঠাৎ জাদুয়ার এহেন পরিবর্তনে প্রচন্ড অবাক হয়েছে। রয় তার পানে কেমন প্রশান্তি অনুভব হচ্ছে তার বক্ষ মাঝারে। তাহলে মেয়েটি কি নিজ মনে ঈর্ষা অনুভব করছে আমায় নিয়ে? তবে সে কি দুর্বল হচ্ছে আমার প্রতি? হ্যাঁ মিসেস তাশাওয়ার আবরার হাসিল, তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মুখশ্রীতে লেপ্টে থাকা অভিমানরা গায়েব হয়ে সেখানে ফুটে উঠেছে কারো প্রতি ঈর্ষার প্রতিচ্ছবি। হাসিল নিজ মনে এরূপ কথা উড়িয়ে নিজ অধরে প্রশান্তির হাসি ফুটিয়ে তার শক্ত হাতটি ধরে থাকা জাদুয়ার কোমল হাতের পানে দৃষ্টিতাক করে নিজেও আগলে নেয় তার কোমলবতীর কোমল হাতটি। ফের মনে মনে বলে ওঠে, এই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার। পার্কিং এরিয়ার সম্মুখে এসে জাদুয়া হঠাৎই হাসিলের হাতটি ছেড়ে দিল। কিন্তু সেই মুহূর্তেই পরিলক্ষিত হলো হাসিলের হাতের গহীনে লৌহ দৃঢ় মুঠোয় নিবিড়ভাবে আবদ্ধ করা তার হাত, যেন তাকে ছেড়ে দেওয়ার অধিকার নেই কারো। সেই দিকটায় দৃষ্টি তাক করে জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে, আমার হাত ছাড়ুন, আপনার লেট হচ্ছে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল বলে, ছাড়বো না। জাদুয়া অবাক নেত্রে হাসিলের পানে চেয়ে বলে, কেন? জাদুয়ার প্রশ্নে হাসিলের চোখের গভীরতা থেকে কিঞ্চিত মধুর ও তীব্র কণ্ঠ বেরিয়ে আসে। আমার ইচ্ছে, তুমি যখন ধরেছো আমি কিছু বলেছি, তবে এখন তুমি কেন বলছো? আরে আমি তো ধরেছিলাম ওই মেয়ে। বাকি কথা না বলে জাদুয়া নতজানু হয়ে নীরবতাকে বেছে নেয় নিজেকে আড়াল করতে। জাদুয়ার এহেন অবস্থায় হাসিল গোপনে মুখে মৃদু হাসি রেখা ফুটে অনাকাঙ্ক্ষিত ভাবে জাদুয়ার নরম গালে নিজের অধর ছোঁয়াতেই পুরো দেহ ঝনঝনিয়ে ওঠে। চোখ বড় হয়ে হৃদয়ে এক অপ্রত্যাশিত কম্পন অনুভূত হতেই অবাক হয়ে রয় জাদুয়া। জাদুয়ার আকস্মাৎ কম্পনে হাসিল শটান হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আমি চিন্তা করলাম তুমি একা একা কেন সবসময় নিজের দায়িত্ব পালন করবে। এটা একদমই নাইনসাফি হয়ে যায় তোমার সাথে। স্বামী হিসেবে আমারও কিছু দায়িত্ব পালন করা উচিত। তাই এখন থেকে প্রতিদিন না হয় এভাবে চুমু দিয়ে নিজের দায়িত্ব পালন করব। বলেই হাসিল এক মুহূর্ত অপেক্ষা না করে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া তখন ওঠাই সেখানটাতেই হাসিলের প্রস্থানের পানি চেয়ে দাঁড়িয়ে। তার ঠিক বোধগম্য হয় না চুম্বন দেওয়ার কি করে দায়িত্ব হতে পারে। খানিকক্ষণ ভেবে নিজ অবাকতার রেশ কাটিয়ে এই সকল ভাবনা থেকে বেরিয়ে জাদুয়া ধীর পদযুগলে চলে যায় ভিলার অভ্যন্তরে। ভিলায় প্রবেশ করতেই অপ্রত্যাশিত ভাবে যারা এসে সজোরে ধাক্কা খায় জাদুয়ার সাথে। ধাক্কাটি খুব জোরে লাগার দরুন জাদুয়া ছিটকে পড়ে যায় মেঝেতে। ফলশ্রুতিতে নিজ হাতে প্রচন্ড আঘাতে কুকড়ে ওঠে সে। তখনই যারা বলে ওঠে, অন্ধ নাকি তুমি? ঠিক মতো চোখে দেখতে পাও না? তোমার জন্য আর একটু হলেই তো আমি পড়ে যেতাম। যারার এহেন চিৎকারের আওয়াজে সুলতানা ভিলায় হুঙ্কার তুলতেই সকলে সেখানটাই হাজির হয়ে দেখতে পায় জাদুয়াকে মেঝেতে পড়ে থাকতে। তৎক্ষণাৎ সুলতানা খান এসে রাগান্বিত হয়ে জাদুয়াকে মেঝে থেকে তুলে সারার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করে, কি হয়েছে কি? তুমি এভাবে চিৎকার করছো কেন? আর জাদুয়া এভাবে ফ্লোরে পড়ে আছে কেন? সুলতানা খানের ক্রুদ্ধ হয়ে করা প্রশ্নে সারা শান্ত হয়ে বলে, দেখুন না দাদি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম,
তখনই ওই মেয়ে ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা দেয়। জারার বলা এহেন কথার প্রত্যুত্তরে সুলতানা খান গর্জে উঠে বলে, শাট আপ। ওই মেয়ে তুমি কাকে বলছো? ও এই বাড়ির নাতনি হওয়ার সাথে সাথে ও এই বাড়ির বড় বউ। আর যদি তোমাকে ইচ্ছে করে ধাক্কাই দিত তবে ও কেন ফ্লোরে পড়ে আছে আর তুমি কেন দাঁড়িয়ে আছো? সুলতানা খানের করা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রশ্নে যারা থতমত খেয়ে আমতা আমতা শুরু করে দেয়, তখনই মারিয়াম বেগম এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠেন, মা, যারা ভুল বুঝছে জাদুয়াকে, ওরা কেউই কাউকে দেখেনি, হঠাৎ আকস্মিকভাবে ধাক্কা লেগে গেছে, আমি সবই দেখেছি। মারিয়াম বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান ভ্রু কুঁচকে বলে, তুমি যদি সব দেখেই থাকো তাহলে এতক্ষণ অবধি তোমার ভাইয়ের মেয়েকে এসে বলনি কেন? দাঁড়িয়ে থেকে কি মজা নিচ্ছিলে? সুলতানা খানের প্রশ্নে মারিয়াম বেগম নিশ্চুপ হয়ে যান। সুলতানা খান আরো বাক্য ব্যয় করার পূর্বে জাদুয়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, নানুমনি প্লিজ, আর এই ব্যাপার নিয়ে কথা বাড়িও না। ভুল আমারও ছিল, আমারও উচিত ছিল দেখে চলা। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান আর কোনো তিক্তবাণী না আউড়িয়ে ভ্রুযুগল কুঁচকে মারিয়াম বেগমের দিকে তাকিয়ে বলে ওঠেন, মারিয়াম, তুমি তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও নেক্সট টাইম যেন সে জাদুয়ার সাথে এরকম ব্যবহার না করে। আর তুমি খুব ভালো করেই জানো জাদুয়া কার ওয়াইফ। তার কানে যদি একটিবার এখানকার ঘটে যাওয়া ঘটনাগুলো যায় তবে সে তোমার ভাইয়ের মেয়ের কি হালাত করবে তা নিশ্চয়ই জানো। মেহমান হিসেবে এসেছো, মেহমান হিসেবেই থাকতে বলো। বাক্যগুলো বলেই সুলতানা খান জাদুয়াকে নিয়ে হলরুম ত্যাগ করে। এতক্ষণ যাবৎ সুলতানা খানের বলা প্রতিটি কথাই যারা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে হজম করে বলে ওঠে, খুব শীঘ্রই আমি ওই মেয়ের জায়গা দখল করে নিব। তখন আমি আজকের করা অপমানের শোধ কড়ায় গন্ডায় উসুল করব। যারার এরূপ বলা বাক্যের মধ্যে ফোরন কেটে মারিয়াম বেগম বলেন, যারা, তুই আগুন নিয়ে খেলছিস, এখনো সময় আছে। হাঁচিল নামক আপদ থেকে নিজেকে গুটিয়ে নে। সকল তর্ক বিতর্কের পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে সকলের উপস্থিতি ঘটে ডাইনিং টেবিলে। যারা জাদুয়ার পানে ভ্রু কুঁচকে তাকিয়ে আসন গ্রহণ করে জাদুয়ার সাথে। যারাকে জাদুয়া নিজের পাশে বসতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। যারার যেমন জাদুয়াকে পছন্দ নয়, জাদুয়ারও তেমন যারাকে পছন্দ নয়। কেমন অদ্ভুত অনুভূতি হয় মেয়েটির সম্মুখে থাকলে। তারপরেও জাদুয়া কোনো প্রতিক্রিয়া না করে নিজ আহার গ্রহণে মনোনিবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাদুয়া যখনই কোনো খাবার নিজের হাতে নিতে চায় তখনই যারা ঝড়ের বেগে দ্রুত তা নিয়ে নেয়। যারার এই সকল কীর্তিকলাপ স্নেহা খুব ভালো করেই পরখ করে। জাদুয়া এতক্ষণ অবধি চুপ থাকলেও স্নেহা নীরব না থেকে নিজ চেয়ার হতে উঠে যারার সম্মুখে এসে বলে ওঠে, আপু প্লিজ, আপনি ওই চেয়ারে যাবেন? আমার না ওখানে বসতে একদমই ভালো লাগছে না, প্লিজ ওখানটায় যান না। স্নেহার বলা কথার প্রত্যুত্তরে যারা কিছু বলতে উদ্ধত হবে ঠিক তখনই মারিয়াম বেগম গলা খাকারি দিয়ে যারাকে চোখের ইশারায় চুপ থাকার নির্দেশনা দিতেই যারা ক্রুদ্ধ হয়ে কোনো কথা না বাড়িয়ে চলে যায় স্নেহার দেখানো জায়গায়। স্নেহা জাদুয়ার সাথে বসে ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি মুখে কুলো এঁটে বসেছিলি? আমি সেই কখন থেকেই উদ্ভট প্রাণীটার কর্মকাণ্ডগুলো দেখছি। তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 2-4টা চর বসিয়ে দিতাম। স্নেহার কথার মধ্যে সেখানে আগমন ঘটে ইয়াসিনের। সে অদ্ভুতভাবে জাদুয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে মুখোমুখি বসে পড়ে ডাইনিং টেবিলে। ইয়াসিনের আগমন বার্তা বুঝতে পেরেই জাদুয়া তড়িঘড়ি করে নিজ ব্রেকফাস্ট শেষ করতে উদ্যত হয় যাওয়ার জন্য। তার একদমই সহ্য হয় না এই অদ্ভুত দৃষ্টির লোকটিকে। এই দৃষ্টির মাঝে তাকালে কেমন সারা শরীর ভয়ে কম্পিত হয়ে ওঠে তার। জাদুয়ার মেহমান রূপে আগমনকারী ভাই বোনকে ঠিক সুবিধার মনে হয় না। তাদের দেখে কেমন অদ্ভুত অনুভূতি আর আশঙ্কার সৃষ্টি হয় তার বক্ষে। ডাইনিং টেবিলে সকলে আহারে মনোনিবেশ করলেও দুচোরা চোখ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে জাদুয়াকে। যেথায় কারো চোখে প্রতিফলিত হয় ঈর্ষা তো কারো চোখে লালসা। সকল দৃষ্টি উপেক্ষা করে জাদুয়া নিজ খাবার শেষ করে পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই কারো আবেগপ্রবণ কণ্ঠে নিজের নামের ডাক কর্ণে প্রতিফলিত হতেই সেই দিকটায় নজর তাক করতেই আখি যুগলে ভেসে ওঠে ইয়াসিনের অদ্ভুত হাসি মাখা মুখমণ্ডল। আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, আপনি এখানে কেন? আপনি না ব্রেকফাস্ট করছিলেন? জাদুয়ার কথার প্রত্যুত্তরে ইয়াসিন হাসির রেখাটি দীর্ঘ করে বলে, আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম তোমার সাথে পরিচিত হতে।
তোমার সাথে তো এখন অবধি আলাদাভাবে কথা হয়নি, তাই চিন্তা করলাম একটু কথা বলি তোমার সাথে। তুমিও একা আমিও একা, চলো গল্প করে সময় কাটাই। ইয়াসিনের প্রস্তাব জাদুয়ার কেমন অসহ্য অসহনীয় লাগছে। তারপরেও নিজেকে সংযত করে ভিতরে এটি ভয় ভয় বলে, ভাইয়া, আমার 2 দিন পর পরীক্ষা, কারোর সাথে গল্প করার মতো সময় আমার নেই। আর তাছাড়া আমি কোনো পরপুরুষের সাথে গল্প করতে ইচ্ছুক নই। আশা করি ব্যাপারটা বুঝছেন আপনি। বলেই জাদুয়া পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। তখন ইয়াসিন পেছন হতে জাদুয়ার হাত ধরে টান দিয়ে কিছু বলবে তার পূর্বেই জাদুয়া কঠোরভাবে নিজের শরীরে চোর দিয়ে চপেট আঘাত করে বসে ইয়াসিনের গালে। মুহূর্তে জাদুয়া ভয়ে দুপা পিছিয়ে নেয় নিজের এহেন কর্মে। জাদুয়ার হাতের চর খেয়ে ইয়াসিন গাল ধরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে জাদুয়ার নিকট অগ্রসর হতেই জাদুয়া ভয়ে বলে ওঠে, আপনি যদি আমার কাছে আসারও চেষ্টা করেন তবে আমি এক্ষুনি চিৎকার দিয়ে সকলকে এখানে উপস্থিত করব। আর অবশ্যই আমার হাত ধরার কথা আমি আমার বরকে বলে দিব। আপনি জানেন সে শুনলে কি হবে। সে আপনার হাত ভেঙে দিবে। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার দুঃসাহসিকতা দেখানোর? আমার শরীর স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বরের, আর কারো নয়। ইয়াসিন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া, তুমি ভুল বুঝছো। আমি তো শুধু গল্প করতে চেয়েছিলাম, আর কিছু নয়। তুমি চলে যাচ্ছিলে দেখে আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছি। বিশ্বাস করো, তুমি এসব কথা কাউকে বলো না প্লিজ। আমাদের ওখানে হাত ধরার নর্মাল বিষয়। আমি বুঝতে পারিনি তুমি এতটা রিয়াক্ট করবে। ইয়াসিনের কথার প্রত্যুত্তরে জাদুয়া বলে, আপনাদের ওখানের সাথে এখানে তুলনা কখনোই দিবেন না। আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন আশা করি। বাক্যগুলো বলেই জাদুয়া চলে যায় নিজ কক্ষে। জাদুয়ার যাওয়ার পানি চেয়ে ইয়াসিন বলে ওঠে, এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্ট উপরোক্ত চড়ো মারলো। আমি ভাবতেও পারিনি তোর ওই হাত সরলতার মাঝে এমন রুদ্র রূপ আছে। নো প্রবলেম, তোর সাথে আপোষ সক্ষতা না হলে জোর করে এক রাতের জন্য হলেও তোকে আমার চাই। সময় সুযোগ একদিন দুটোই আমার হবে। তখন ওই সরির প্রতিদান আমি তোকে কড়া গন্ডায় বুঝিয়ে দিব। আজ আমি চুপ করে যাওয়ার পেছনের কারণ অন্য কেউ নয়, পরন্তু তাসাওয়ার আবরার হাসিল। ও কতটা ভয়ঙ্কর তা আমি তোর থেকেও ভালো জানি। তাই সঠিক সময়ের জন্য এখন শুধু অপেক্ষা। কথাগুলো নিজে নিজে বলে ইয়াসিন প্রস্থান করে সেখান হতে। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে সর্বাঙ্গে কাঁপুনি নিয়ে ধূপ করে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ জাদুয়া যা করলো তা সে কল্পনাতেও কখনো ভাবতে পারবে না। এত সাহস কি করে আসলো তার বক্ষ পিঞ্জরে, তা কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার নিকট। সে কেনই বা বললো তাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তির যে ঠকে নিজের নামে করে দিয়েছে তাকে। জাদুয়া ফের ভাবে কিছুক্ষণ আগের ইয়াসিনের করা স্পর্শের কথা। সামান্য হাত ছুতেই কেমন সর্বাঙ্গ জ্বলে উঠল তার, অথচ ওই নিষ্ঠুর লোকটি যে তাকে আরো গভীরভাবে ছুঁয়েছে, কই তখন তেমন জ্বলন হয়নি তার, বরং সর্বাঙ্গে কেমন অন্যরকম অনুভূতিরা ছুঁয়ে দিয়েছিল তাকে। জাদুয়া ফের ভাবে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো কি সে হাসিলকে জানাবে নাকি জানাবে না। তার চিন্তার মধ্যেই মনে পড়ে হাসিলের রকচটা স্বভাবের কথা। তখনই নিজ মনে আউড়িয়ে বলে ওঠে, না না, ওনাকে বলে বিষয়টা আরও খারাপ হবে। উনি এমনিই বড় মামিকে পছন্দ করে না। পরে দেখা যাবে এইসব কারণে ওনাদের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। জাদুয়া নিজ মনে কথাগুলো আউড়িয়ে নিজ ভাবনায় ইতি টেনে নিজেকে স্বাভাবিক করার পড়ালেখায় মনোযোগ হয়। অন্যদিকে হাসিল অফিসে যাওয়ার পর হতে সাব্বির সুপার গ্লুর মতো চিপকে আছে হাসিলের পিছু। হাসিলের ধমক আজ সাব্বিরকে ভীতগ্রস্ত করতে সক্ষম হচ্ছে না। তার একটাই প্রশ্ন, হাসিল জাদুয়ার তারিফ করেছে কেন? হাসিল সাব্বিরের এহেন কর্মে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, করেছি। হাসিলের বলা হ্যাঁ সূচক বাক্যে সাব্বির উল্লাসিত হয়ে প্রশ্ন করে, ভাই, জাদুয়া তোর মুখে তারিফ শুনে কি বলেছে? মাফ করে দিয়েছে তোকে? সাব্বিরের প্রশ্নে এবার হাসিল বিরক্তির শেষ সীমানায় পৌঁছে হাসিলের দিকে পেপার ওয়েটটি ছুঁড়ে মারতে সাব্বির দূরে সরে যায়, যার দরুন কোনো প্রকার আঘাত সে পায়নি, বরং পেপার ওয়েটটি হাতে তুলে হাসিলের এত রাগের পরেও করুণার স্বরে বলে, ভাই বল না জাদুয়া কি বলেছে? হাসিল বুঝতে পারে আজ সাব্বির কোনো মতেই উত্তর না নিয়ে পেছন ছাড়বে না।
তাই বাধ্য হয়ে বলে ওঠে। কিছুই বলেনি। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে বলে ওঠে। কিছু বলেনি মানে? অচেতন থাকলে কেউ কথা কি করে বলবে? হাসিলের বলা বাক্যে সাব্বির বোধগম্যহীনের ন্যায় বলে ওঠে। তার মানে তুই জাদুয়ার তারিফ করেছিস যখন ও ঘুমিয়ে পড়েছিল তখন? না, তাহলে? যখন অচেতন হয়ে গিয়েছিল তখন। হাসিলের বলা বাক্যের সমাপ্তির সঙ্গে সঙ্গে সাব্বিরের ধরে রাখা পেপার ওয়েটটি মাটিতে পড়ে যায় মুহূর্তেই। সাব্বির আফসোসের সহিত বেড়বেড়িয়ে বলে ওঠে। আমি কি করে ভুলে যেতে পারি তুই কে? শুধু শুধু আমার রাতের ঘুম মাটি করেছি তোকে নিয়ে ভাবতে ভাবতে। নিশ্চিত তারিফের বদলে মেয়েটিকে আরো ধমক দিয়ে বেহুশ করে দিয়েছে। বাক্যগুলো বিড়বিড়িয়ে সাব্বির বলে কেবিন হতে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন হতে হাসিল বলে ওঠে। সাব্বির, তোকে যা করতে বলেছি তার প্রস্তুতি কত দূর? হাসিলের করা প্রশ্নে মুহূর্তেই সাব্বির কোনো গম্ভীর হয়ে বলে ওঠে। অনেকটা নিকটে এগিয়ে গিয়েছি আমরা। গুড, যত দ্রুত সম্ভব তত দ্রুত করার চেষ্টা কর। হাসিলের কথায় সায় জানিয়ে প্রস্থান করে সাব্বির। গোধূলি লগ্ন পেরিয়ে হাজির হয় তিমিরে আবৃত রজনী। জাদুয়া আজকাল নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ততায় পার করছে নিজের সময়। তার ব্যস্ততার মধ্যে কক্ষে আগমন ঘটে হাসিলের। হাসিলকে দেখেই জাদুয়া পড়া বন্ধ করে উঠে ব্যস্ত হয়ে পড়ে হাসিলের পরিহিত কূপটি খুলতে। জাদুয়ার এহেন কর্মে যে কেউই বলে দিতে পারবে পাক্কা ঘরণী হয়ে উঠেছে মেয়েটি। নিজ কর্মের মধ্যেই জাদুয়া হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করে। আজ আপনি এত তাড়াতাড়ি আসলেন যে? জাদুয়ার প্রশ্নে হাসিল মুখে কুটিলতা হাসি ফুটে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে। তাড়াতাড়ি চলে আসলাম। ভাবলাম সকালে যে মেয়েটি আমার সাথে পরিচিত হতে চেয়েছিল তার সাথে না হয় আজ বাড়িতে দ্রুত গিয়ে পরিচিত হয়ে নেব। কথাগুলো বলেই হাসিল ওয়াশরুমের অভ্যন্তরে প্রবেশ করে। একটিবার যদি হাসিল পেছনে ঘুরে দেখতো তবে তার নজরে পরিলক্ষিত হতো অমাবস্যায় তলিয়ে যাওয়া তার প্রেয়সীর চাঁদ বদন মুখটি। নির্বোধ মেয়েটি হাসিলের খোঁচা দেওয়া কথার মর্মার্থ বুঝতে সক্ষম হলো না একটিবারও। ফ্রেশ হয়ে ওয়াশরুম হতে বেরিয়ে হাসিলের নজর পড়ল জাদুয়ার দেয়ালে মাথা ঠেকে দাঁড়িয়ে থাকার দৃশ্যে। মুহূর্তেই ভ্রুযুগল কুঁচকে আসলো তার জাদুয়ার এহেন কর্মে। হাসিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়াতেই ঘন ঘন নাক টানার শব্দ ভেসে আসে তার কর্ণে। ব্যাপার খানিকটা আন্দাজ করতে পেরে হাসিল বিছানায় বসে জাদুয়াকে ডাকলেও কোনো নড়চড় পরিলক্ষিত হলো না তার নেত্রে। মুহূর্তেই ধমক দিয়ে কথা বলতেই সুরসুরিয়ে বোকা মেয়েটি চলে আসে হাসিলের নিকট। জাদুয়া হাসিলের সম্মুখে আসতেই সে তার নিচের হাতের তোয়ালেটা ধরিয়ে দেয় জাদুয়ার হাতে। নতজানু হয়ে থাকা মেয়েটি নিচের হাতে তোয়ালে দেখে কিছু বুঝতে না পেরে হাসিলের পানে তাকাতেই হাসিল ইশারায় মাধ্যমে বুঝিয়ে দেয় তার চুলগুলো মুছিয়ে দিতে। জাদুয়া হাসিলের ইশারা বুঝে ওঠায় দাঁড়িয়ে রয়। দিবে না সে মুছে, তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফিরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়া হাসিলের ইশারা বুঝেও ঠাই দাঁড়িয়ে রয়। দিবে না সে মুছে, তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। সে তো কখনোই জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফিরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল গম্ভীর হয়ে ধমকের স্বরে বলে। দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠছো তুমি। একবারে বলা কোনো কথা শুনতে পাও না? কানে সমস্যা নাকি বেয়াদবদের রাজ্যের শেহজাদি হতে চাও? হাসিলের বলা এহেন বাক্যে অভিমানে না জানা কষ্টে নিজের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো রূপ পেয়েছে এক অচেনা বিপ্লবের। তবুও হাসিলের স্পষ্ট ধমকের সুর শুনে সে বিনা বাক্যে মুখে কোনো অভিযোগ না করে ধীরে ধীরে নিজেকে সংবরণ করে হাসিলের ইঙ্গিত অনুসারে হাতের তোয়ালে তুলে নেয়। চুপচাপ হাসিলের ভেজা চুলগুলো মুছতে মনোনিবেশ স্থাপন করে। প্রতিটি স্পর্শে তার কাপা আঙুলগুলো যেন কঠিন এক দ্বন্দ্বের সুর বাজায়। তার আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন লুকিয়ে আছে না বলা কত অভিমানের ভাষা। হাসিল বুঝতে পারে তার অভিমানের ভাষা, তবুও নিজেকে আড়াল করে মুখে প্রশান্তির মৃদু হাসির রেখা ফুটিয়ে তোলে। ভালোই তো লাগছে জাদুয়ার এহেন অভিমান। এই অভিমানটুকু যে শুধু তাকে নিয়ে। জাদুয়ার হাজার অভিমানে সে প্রশান্তি খুঁজে পাবে যদি সে অভিমানটুকু হয় তাকে ঘিরে। হাসিলের প্রশান্তির নিশ্চুবতা, জাদুয়ার স্পর্শের এই নীরবতা যেন দুজনের মধ্যে জমাট বেঁধে থেকে এক গভীর মনের খেলায় পরিণত হয়, যেখানে কোনো কথা নেই, কেবল দুজনের নিঃশব্দ স্পর্শ আর চোখের কোহিনে লুকিয়ে থাকা এক অপূর্ণ আকাঙ্ক্ষা। হাসিল জাদুয়ার হাতের নরম স্পর্শে ক্ষণিকের জন্য মগ্ন হয়ে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল, অথচ মুখের রেখাগুলো শীতল অনুভূতিহীন।
যেন নিজের ভালো লাগাটুকু এই অভিমানী মেয়ের নিকট প্রকাশ করা যাবে না। জাদুয়া সাহস করে মুখ তুলে হাসিলের পানি চাইতেই ভেতরে কেমন ভীতির কাঁপুনি ছড়িয়ে পড়ে, কিন্তু তার চোখে তীব্র প্রশ্ন ফুটে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে সক্ষম হয়ে ওঠে না সে। নিজের মনে অভিমানে ঘিরে থাকা জমাট বাঁধা প্রশ্নটি করেই ফেলে। আপনি কেন ওনার সাথে পরিচিত হতে চান? জাদুয়ার করা ভাঙা ভাঙা প্রশ্নে হাসিল নিজ অভিষিত বন্ধ নেত্রযুগল মেলে তার পানে চাইতেই সে মিয়ে নেয় তার প্রশ্নে ঘেরা নয়ন। জাদুয়ার এহেন কর্মে হাসিলের মুখের হাসি রেখা আরো দৃঢ় হয়, উত্তর করে। কেন পরিচিত না হওয়ার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই, তাই হব কেন? এমনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গম্ভীর কণ্ঠে বলে। তোমার কেন মনে হলো আমি তোমার কথা শুনবো? হাসিলের বলা বাক্যে এবার যেন তার অভিমানের পাল্লা প্রচন্ড ভারী হয়ে মিয়ে পড়েছে। ফলস্বরূপ বিনা দ্বিধায় অবাধ্য অশ্রুকণারা গড়াতে শুরু করে তার নেত্রযুগল হতে। জাদুয়া হাসিলের শির হতে নিজের হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করে বলে। হয়ে গেছে আমার চুল মোছা। বলেই অন্য প্রান্তে যাওয়ার জন্য নিজ পদযুগল বাড়াতেই হাসিল ভারী পুরুষালী আওয়াজে বলে ওঠে। আজ অফিসের কাজ খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। আর শোনো, কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা আছে, অথচ 2 দিন পরই পরীক্ষা। বই বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই হাসিল চেয়ারে বসে জাদুয়াকে বই বের করার নির্দেশনা দেয়। কিছুক্ষণ পূর্বে হাসিলের বলা একটি বাক্যই যথেষ্ট ছিল অভিমানী ঘিরে থাকা মেয়েটির সমস্ত অভিমানের পরিসমাপ্তি ঘটাতে। এতক্ষণ যাবৎ অমানিসায় ঘিরে থাকা আতলে হঠাৎই দেখা মিলে প্রভাতের গভীর কিরণ। উৎফুল্লিত মনে বলে ওঠে। তার মানে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল বলেই উনি দ্রুত এসেছে। কথাগুলো নিজ মনে আওড়াতেই ফের তার মনে প্রশ্নের উৎপত্তি ঘটিয়ে বলে ওঠে। তবে কেন বললেন পরিচিত হতে দ্রুত এসেছেন? নিজ মনের উৎপত্তিত প্রশ্নের জেরে ভ্রুযুগল কুঁচকে হাসিলের সম্মুখে বসে বই বের করতে শুরু হয়। তবে কেন বললেন আপনি পরিচিত হতে এসেছেন? জাদুয়ার এহেন প্রশ্নে হাসিল তার পানে কোনো গম্ভীর ভাবে তাকাতে জাদুয়া নিজে নেত্রযুগল হয়ে মনোনিবেশ স্থাপন করে বইয়ে তাকায়। তখনই তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। তোমায় আমি আমার বলা কথার কৈফিয়ত দিব না, তবে মনে রেখো আমার অতি নিকটে আসা একমাত্র নারী তুমি, যার বিচরণ আমার সম্পূর্ণ অস্তিত্বে। বাক্যগুলো শেষ করেই হাসিল মনোযোগ দেয় জাদুয়াকে পড়া বোঝাতে। অন্যদিকে হাসিলের বলা এহেন বাক্য আদৌ কি জাদুয়া বুঝতে সক্ষম হলো কে জানে। তবে হাসিলের প্রতিটি বাণী যে তীরের মতো আঘাত এনেছে তার বুকে, সেই বাণীর সত্যতা পরিলক্ষিত হচ্ছে তার বাকরুদ্ধ হওয়া শিহরণ জায়গা কম্পিত দেহের ভাঁজে। জাদুয়ার এহেন নিস্তব্ধতা দেখে হাসিল ধমক দিয়ে বলে ওঠে। সমস্যা কি? তোমার ধ্যান কই রাখো? গতকালের মতো যদি আজও বুঝতে না পারো, বিলিভ মি, আমি তোমায় বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। হাসিলের এহেন কর্কশ কণ্ঠে বলা বাক্যে নিজের সকল কাঁপাকাঁপি থামিয়ে চোখ কুঁচকে মনোনিবেশ করে পড়া বসতে। পড়ার মাঝে কেটে গেছে অনেকটা সময়। আজ জাদুয়ার ওপর হাসিল মোটেও বিরক্ত নয়, কারণ মূলত সফলভাবে জাদুয়াকে পড়া বুঝিয়ে দিতে সক্ষম হওয়ায়। নৈশভোজের রাগ পড়তেই জাদুয়া ক্ষুধার তাড়নায় হাসিলকে আহারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নিজের পদযুগল বাড়াতেই পেছন হতে হাসিল অতীব গম্ভীর স্বরে ডেকে ওঠে। জাদুয়া। হাসিলের মুখ হতে নিচের নামের গম্ভীর ডাক কর্ণগহরে পৌঁছতেই অজানা ভয়ে নিজের পদযুগল থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনে মনে ভেবে ওঠে, আমি এবার কি করলাম? জাদুয়ার ভাবনার মাঝে হাসিল কোনো গম্ভীর ভাবে বলে ওঠে। কোনো বিষয় যদি তোমার চিন্তার কারণ হয়ে ওঠে, তবে আমি চাইবো সেটা সবার প্রথমে তুমি আমায় বলো। ডোন্ট টেক মাচ টাইম। মনে রেখো, সময় কিন্তু অনেক কিছুই বদলে দেয়। কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে অতিক্রম করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়ার ঠাই সেখানটায় দাঁড়িয়ে হাসিলের বলা কথার মর্মার্থ বোঝার চেষ্টায় রিক্ত। কিন্তু হাসিলের সহজভাবে বলা কথা কেন জানি জাদুয়ার নিকট প্রচন্ড কঠিন বলে সাব্যস্ত হলো। পরন্তু ক্ষুধার তাড়নায় সকল চিন্তাকে দূরে ঠেলে নিজ পদযুগল ফেলে নৈশভোজনের উদ্দেশ্যে নিচে নামতেই সুলতানা ভিলার প্রতিটি প্রাণীকে কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া নিচের ভ্রুযুগল কুঁচকে সেখানটায় উপস্থিত হতেই যারা ও মারিয়াম বেগমকে কাউকে ধরে কাঁদতে দেখে সেদিকটায় নিজ নেত্রতা করতেই রসগোল্লার ন্যায় চোখগুলো বড় বড় করে অবাক হয়ে রয় জাদুয়া। কারণ মূলত ইয়াসিনের বিভীষিকাময় রূপ দেখে। ইয়াসিনের দুটো হাতেই সম্পূর্ণ প্লাস্টার করে গলায় ঝুলিয়ে দেয়া, চোখগুলো ফুলে তেলের পিঠার ন্যায় রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার কথা বলতেও খুব বেগ পোহাতে হচ্ছে। ইয়াসিনের এহেন রূপে জাদুয়ার উচিত সকলের মতো চিন্তিত হওয়া, কিন্তু কেন জানি তার ভীষণ হাসি পাচ্ছে।
ইয়াসিনের এহেনের উপরে তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল চোখের টেডি বিয়ারের মতো লাগছে। জাদুয়ার আজ গুপি চিন্তার মধ্যেই মারিয়াম বেগম ইয়াসিনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বাবা, আর একটু ভালোভাবে বলার চেষ্টা কর, কিভাবে হলো তোর এমন হালাত? মারিয়াম বেগমের প্রশ্নে সকলেই কৌতূহলী দৃষ্টি ও কান এগিয়ে নিয়ে ইয়াসিনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তখন ইয়াসিন ধীরে ধীরে থেমে থেমে বলল, বাবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর আসতেই কয়েকটা গাড়ি আমার গাড়ি ঘিরে ধরে। সেখান থেকে আমায় টেনে বের করে কোনো কথা না বলো মুখে কাপড় পেঁচিয়ে বেধড়ক পিটিয়ে আবার চলে যায় আমাকে সেখানে রেখে। কথাগুলো বলে ইয়াসিন হাঁপিয়ে উঠে চুপ হয়ে যায়। ইয়াসিনের কথায় মারিয়াম বেগম রাগান্বিত হয়ে শহীদ হোসেনের পানি চেয়ে প্রশ্ন করল, ভাইয়া, কাদের এত বড় সাহস হয়ে গেছে ওকে মারার? তুমি ওদের ঠিকানা বের করো। এক একটাকে কুকুরের, এক একটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাগুলো বলেই মারিয়াম বেগম আর চোখে উপস্থিত সকলকে দেখিয়ে শহীদ হোসেনকে ফের প্রশ্ন করেন। ডাক্তার কি বলেছে? শহীদ খান গোপনে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, 2 হাতেই বেশি আঘাত করা হয়েছে, যার কারণে খুব বাজেভাবে ভেঙে গেছে। অনেকটা সময় লাগবে ঠিক হতে। আর তুই চিন্তা করিস না, আমি পুলিশ কেস করে এসেছি। তারা বলেছে খুব দ্রুতই ওই লোকদের খুঁজে বের করবে। সকলের কথার মাঝেই হাসিল সেখানে উপস্থিত হয়ে কারো সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিজ বলিষ্ঠ ডান হাতের অন্তরালে জাদুয়ার কোমল হাতটি শক্তভাবে চেপে ধরে বলে ওঠে, আবার বেড়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। হাসিলের এহেন শক্তভাবে হাত চেপে ধরার দরুন ব্যথায় কুকড়ে ওঠে জাদুয়া। সাব্যস্ত হচ্ছে এখনই তার নরম হাতটি ভেঙে যাবে হাসিলের হাতের মুঠোয়। জাদুয়া বুঝতে পারছে না হাসিল কেন তাকে এইভাবে ধরেছে। ওই কখনো তো সে তাকে খাবার বেড়ে দেওয়ার কথা বলেনি, তবে আজ কেন? কেউ ওখানে নেই বলে? অন্যত্র চিন্তার মাঝে হাতে অনুভূত ব্যথার দরুন জাদুয়া বারবার নিজের হাত ছোটানোর চেষ্টায় ব্যস্ত, অথচ এতে হাসিলের মুখে কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। অন্যদিকে হাসিলকে এইভাবে জাদুয়াকে নিয়ে যেতে দেখে যারা এতক্ষণ যাবত নিজের ভাইয়ের জন্য কান্না ভুলে ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। অন্যদিকে সুলতানা খান আফসোসের সহিত মনে মনে আওড়ায়, একটা মানুষের এমন অবস্থা দেখেও ওর মধ্যে কোনো চিন্তার রেখা দেখা যায় না। কোথায় সকলকে সান্ত্বনা দিয়ে বলবে ও এই ব্যাপারটা দেখছে, কিন্তু তা না করে নিজের বউকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গেছে। নিজের কোনো পরিবর্তন না ঘটলেও নির্লজ্জতার খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। নির্লজ্জ একটা। কথাগুলো ভেবে সুলতানা খান আফসোস করতে থাকে। অন্যদিকে হাসিল ডাইনিং টেবিলের সামনে এসে জাদুয়ার হাত ছেড়ে দিতেই স্বস্তিতে জাদুয়ার এতক্ষণ যাবৎ ব্যথায় কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল করে হাসিলের পানি ছেয়ে প্রশ্ন করে, আমি কি কোনো অন্যায় করেছি? কেন? না এমনি। ও, খাবার বেড়ে দাও। হাসিলের কথা শেষ হতেই জাদুয়া এক এক করে সকল খাবার বেড়ে দেয়। সময় যেন এক অবিনাশের স্রোতধারা যা অদৃশ্যের মতো প্রবাহিত হয়, কখনো অতি ধীরে আবার কখনো উন্মত্ত নদীর মতো ছুটে চলে। দিনের আলোর মতো স্পষ্ট হলেও এর প্রভাব যেন রাত্রের নিস্তব্ধতায় হারিয়ে যায়। সময় আসে আসে রাত দিনের পরিবর্তন, আসে ঋতুর পালা বদল। এইভাবেই কেটে গেছে জাদুয়ার মাধ্যমিকের পরীক্ষার দিনগুলো। এই অতিবাহিত দিনগুলোতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তার, বরং বুঝতে শুরু করেছে নিজেকে, নিজের মাঝে শ্রেষ্ঠ পরিবর্তনগুলোকে। ক্ষণিকের জন্য হলেও দেখতে পেয়েছে যাকে নিষ্ঠুরতম ব্যক্তির সাথে তুলনা করেছিল তার কোমল রূপকে। বুঝতে শুরু করেছে তাশাওয়ার আবরার হাসিল নামক ব্যক্তির প্রতি নিজের ছোট্ট মনের গহীনে শ্রেষ্ঠ অনুভূতিকে, যার নাম ভালোবাসা দিলে নেহাতে ভুল বলে গণ্য হবে না জাদুয়ার নিকট। এই চলমান পরীক্ষার দরুন হাসিল কোনো প্রকার অস্বস্তির মুহূর্ত বা দায়িত্ব পালন তার উপর চাপায়নি, বরং প্রতিটি পরীক্ষার প্রস্তুতিতে তার অবদান ছিল দারুণ রূপে। এই সকল ভাবনায় জাদুয়া মগ্ন ছিল কক্ষে থাকা হাসিলের ছবির পানিছে। ইদানিং হাসিলের অনুপস্থিতি জাদুয়াকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। প্রতিটি মুহূর্ত সে তার উপস্থিতি চায় নিজের নিকট, অথচ একসাথে কাটানো মুহূর্তগুলোতে ধমক ছাড়া তেমন কোনো স্মৃতি ভেসে আসে না জাদুয়ার মস্তিষ্কে। জাদুয়ার এহেন ভাবনার মাঝে তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয় পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে। জাদুয়ার এহেন ভাবনার মাঝে তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয় পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে। হঠাৎই কেমন হিমেল প্রভঞ্জন বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবয়বটির থেকে আগত অচেনা সংলাপ, অচেনা অনুভূতি কেমন মুচড়ে দিচ্ছে সেই দিকে
নিজ বক্ষে ভীতিকর অনুভূতি। অবয়বটিকে দেখার উদ্দেশ্যে উদ্যত হতেই আকস্মাৎ জাদুয়া কিছু বুঝে ওঠার পূর্বেই পেছন হতে শক্তিশালী দুটি হাত তার কটিতে শক্তভাবে জড়িয়ে নিয়ে মুখ গুজে দেয় তার ঘাড়ে। ফলশ্রুতিতে ঘাড়ে জ্বলন অনুভূত হতেই নিজ গাত্রের সর্বশক্তি প্রয়োগ করে খামচে নিজ কটিদেশ হতে সজোরে হাত দুটো ছাড়িয়ে পেছনে ফিরে ধাক্কা দিতেই অনেকটা দূরে ছিটকে যায় রহস্যময় ব্যক্তিটি। নিজের হাত ছাড়তে ছাড়তে মুখে ক্রূর হাসি ফুটিয়ে ব্যক্তিটি বলে ওঠে, উফ জান, তুমি জানো না আমার হাতে এখনো কত ব্যথা আছে। এভাবে কেউ ধাক্কা দেয়? পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর নিজ কর্ণে পৌঁছতেই জাদুয়া নিজেকে সামলে ব্যক্তিটির পানে তাকাতেই নয়নে পরিস্ফুটিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ কুটিল তীক্ষ্ণ মুখ অবয়ব। মুহূর্তেই ভয়ে সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে তার। ভীতিগ্রস্ত কণ্ঠে তেজ নিয়ে জোরালো গলায় বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমার রুমে প্রবেশ করার? এক্ষুনি বের হয়ে যান এখান থেকে, আর তা না হলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। জাদুয়ার করা থমকিতে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, চিৎকার করো, কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের রুম সাউন্ড প্রুফ। আমি কিন্তু তোমার মতো কাঁচা কাজ করি নাই। তুমি দরজা খোলা রাখলে কি হবে জান, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তাই এখানে যা হবে তা একটা কাকপক্ষীও টের পাবে না। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করে দরজাটা খুলে রেখেছিলে তাই না, যেন আমি এখানে আসতে না পারি। তুমিও আমায় পছন্দ করো তাই না জান? তবে কেন এত লুকোচুরি? আমাকে বেশি খাটিও না শোনা, জলদি আমার বুকে চলে এসো। আমার তৃষ্ণার্ত বুকটাকে একটু প্রশান্তি দাও। সত্যি বলছি, অনেক আদর দিব। ইয়াসিনের বলা ভয়ঙ্কর বিশ্রী বাক্যে জাদুয়া ঘৃণায় আঁতকে উঠে বলে ওঠে, ছি, আপনি এত বাজে তা আমার জানা ছিল না। আর আপনাকে পছন্দ? থু, আপনার মতো অসভ্য পুরুষ আমি কেন কোনো নারীর ওই পছন্দের হবে না। কথাগুলো বলে জাদুয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফের বলে ওঠে, দেখুন, এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যান। আর তা না হলে উনি যদি এই আচরণের ব্যাপারে জানে তবে আপনাকে কি করবে সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলেই জাদুয়া কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, আপনি এখান থেকে যদি এখনই চলে যান তবে বিশ্বাস করুন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা কাউকে বলবো না। জাদুয়ার বলা বাক্যে ইয়াসিন উচ্চস্বরে হেসে উঠে বলে, আমাকে কি তোমার গাধা মনে হয়? আমি একদমই গাধা নই জান। আর আমার স্বামীর কথা বলছো? তুমি বোধহয় জানো না, তোমার প্রাণের স্বামী আজ শহরের বাইরে গেছে। তার আসতে যে আজ অনেক সময় লাগবে জান। তোমার কি মনে হয় এই ইয়াসিন এতটা কাঁচা খেলোয়াড় যে কোনো খোঁজ না নিয়ে বাঘের গুহায় প্রবেশ করবে? এতদিন দেখো নাই, সুযোগের অপেক্ষায় ছিলাম, তা আজ সুরসুর করে আমার হাতে এসে ধরা দিল। আর আমি যখন সুস্থ হয়ে গেছি তখন কি করে এই সুযোগ হাতছাড়া করি বলো? তোমাকে দেখলেই তো আমার হয়ে যায়। কথাগুলো বলেই উচ্চস্বরে হেসে ফের বলে, তুমি চিন্তা করো না জান, তোমার প্রাণের স্বামী আসার পূর্বে আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তাই আর দেরি করো না সোনা, আসো আমার কাছে আসো। বাক্যগুলোর পরিসমাপ্তি টেনে ইয়াসিন ধীর পায়ে এগিয়ে যেতে থাকে জাদুয়ার সম্মুখে। জাদুয়া ইয়াসিনের এরূপ কথায় ও নিচের দিকে তাকিয়ে উপলব্ধি করে চারপাশের বাতাসটা হঠাৎই কেমন ভারী শ্বাসরুদ্ধকর মনে হতে শুরু করে তার। যেন পৃথিবীর সমস্ত অন্ধকারে এসে তার চারপাশে গাঢ় কালো কাপড়ের মতো বিছিয়ে পড়েছে, তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধ চক্রগুলোকে। ভয় তার হৃদয়ের গভীর কোনায় ফানা তুলে বসেছে, প্রতিটি ধমনীতে সে বিষক্রিয়া প্রবাহিত হচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ যেন নির্দয় হাতে তার আত্মার সর্বশেষ কণাটুকু তমিত করে দিচ্ছে, তার অস্তিত্বের প্রতিটি পরতে গেঁথে দিচ্ছে নিষ্ক্রিয় ভয়ানক চেতনা। তার স্নায়ুর প্রতিটি বিন্দুতে যেন ভয় তীর বিদ্ধ হয়ে লেগেছে। সে অনুভব করছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বিপুল এক অতলান্তি খাতে ঝুলে আছে তার দেহখানা। আর সেই খাদে নেমে এলো তার মুক্তির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাতাসে কোনো অশরীরী শীতল স্পর্শ ঘনত্ব যেন তার চারপাশের অদৃশ্য এক চাদর পেতে রেখেছে, যেখানে জীবন আর মৃত্যু একই বিন্দুতে এসে মিশেছে, যেখানে মুক্তির প্রতিটি সম্ভাবনা শূন্যে মিলিয়ে যাচ্ছে। জাদুয়ার মনে এক অপ্রকৃতিস্থ আশঙ্কার কুয়াশা ছড়িয়ে পড়েছে। সেই আশঙ্কা যা তাকে ক্রমাগত গ্রাস করছে। তার অনুভূতির প্রতিটি কণা সে পৈশাচিক ভয়ের ফাঁদে আটকে পড়েছে। তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা চলছে যেন এক অগ্নিময় জল তাকে রুদ্ধ করেছে।
হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস যেন অজানা এক ছায়া মূর্তি, যা হাত দিয়ে চেপে ধরে আছে। প্রতিবারে তীব্র যন্ত্রণায় হাহাকার করে উঠছে সে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না কোনো আর্তধ্বনি। জাদুয়ার মনের গভীরে যখন সে অসহনীয় আতঙ্ক ঢেউয়ের মতো আশ্রে পড়ছিল, তখন হঠাৎ করেই তার মন মস্তিষ্ক হাসিলের মুখছবি ভেসে উঠলো। তার সে শান্ত অথচ ধীর দৃষ্টি যেন তাকে ভরসা দিচ্ছে, শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তার সামনে। হাসিলের কথা মস্তিষ্কে আসতেই জাদুয়ার মধ্যে এক প্রবল আত্মরক্ষার ইচ্ছা জেগে উঠল। অসহায়ত্বের মাঝেও মনে হলো এই মুহূর্তে তাকে কিছু করতে হবে, না হলে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। তার কাঁপতে থাকা হাত মুষ্টিবদ্ধ হলো, আর সেখানেই যেন তার সবটুকু সাহস জড়ো হলো। ইয়াসিন যখন তার দিকে আরেক ধাপ এগিয়ে এলো, তখন জাদুয়ার দৃষ্টি এক মুহূর্তে আগুনের শিখার মতো ধপ করে জ্বলে উঠল। আতঙ্কে জমে যাওয়া দেহের রক্ত যেন আগ্নেয়গিরির মতো উথলে উঠল। ভয়কে পাশ কাটিয়ে সে এক ঝটকায় হাত বাড়িয়ে কাছে থাকা ভারী বস্তুটি তুলে নিল, আর মস্তিষ্কে স্পষ্ট হয়ে উঠল একটাই চিন্তা, নিজেকে বাঁচাতে হবে কলুষিত হওয়া থেকে, নিজেকে বাঁচাতে হবে ওই নিষ্ঠুর পুরুষটির জন্য। হাসিল নামক ব্যক্তির প্রতি শ্রেষ্ঠ অনুভূতি ও তার কাছে সহি সালামতে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট সাহসী ইয়াসিনের তাকে ছোঁয়ার পূর্বেই সে পুরো শক্তিতে হাতে কাছে পাওয়া ভারী বস্তুটি ইয়াসিনের দিকে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে প্রচন্ড আঘাতে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেল, আর সেই সুযোগে জাদুয়া তার সর্বশক্তি দিয়ে দরজার দিকে ছুটল। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন মুক্তির স্বাদ এসে লাগলো। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দরজা খুলে একবার পেছনে তাকাতেই পরিলক্ষিত হলো ইয়াসিন ক্ষিপ্ত আহত নেত্রে তার পানে ছুটে আসছে। কিন্তু এইবার জাদুয়ার ভেতরে আর ভয় নেই। হাসিলের স্মৃতির প্রদীপ্ত সাহস শিখা তাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এই জন্যই হয়তো মানবকুল বলে, ভালোবাসা মানুষকে যেমন দুর্বল করে দেয়, তেমনি সাহসীও করে তোলে। জাদুয়া কক্ষ হতে ছুটে বেরিয়ে এসে দম নিতে নিতে অনুভব করলো এক অবর্ণনীয় মুক্তি। সে দীর্ঘশ্বাস নিয়ে শরীরের সকল চোর দিয়ে চিৎকার করে ডেকে উঠল সকলকে। সময়টা তখন অপরাহ্নের, ফলশ্রুতিতে সুলতানা ভিলার প্রত্যেকটি সদস্য ছিল বিশ্রামরত অবস্থায়। পরন্ত জাদুয়ার আর্তনাদ মিশ্রিত ডাক যেন প্রতিটি সদস্যের কর্ণকুহরে গিয়ে তীরের মতো বিঁধল। নিজেদের ধাতস্থ করে ছুটে আসলো জাদুয়ার কক্ষের দিকে। স্নেহার কক্ষ অতীব নিকটে থাকার দরুন সর্বপ্রথম সে ছুটে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া দিকবিদিক ভুলে স্নেহাকে শক্ত করে ঝাপটে ধরতেই স্নেহার চোখ পড়ে দৌড়ে আসা ইয়াসিনের উপর। সে কিছু বলার পূর্বেই সকলের আগমন ঘটেই সেখানে। সুলতানা খানকে জাদুয়া দেখেই স্নেহাকে ছেড়ে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতেই সুলতানা খানের চিন্তিত হয়ে থাকা নেত্রযুগল মুহূর্তেই আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলে ওঠে। সে কিছু বলার পূর্বেই শহীদ হোসেন এসে ইচ্ছে মতো পেটাতে ও বলতে থাকে নিজের ছেলেকে, এত নিচ তুই কি করে হতে পারিস? কি করে তুই একটা মেয়ের শ্লীলতা হানিতে উদ্যত হতে পারিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমি। আমি যদি জানতাম তুই এরকম কিছু করবি, তবে নিজের ব্যবসার কাজে শত সমস্যা থাকলেও আমি একাই আসতাম। কুলঙ্গা ছেলে, আজ তোকে আমি মেরেই ফেলবো। বাক্যগুলো বলে শহীদ হোসেন ইয়াসিনকে পেটাতে পেটাতে জাদুয়ার সম্মুখে দাঁড় করিয়ে বলে ওঠে, মা, তুমি ওকে যা শাস্তি দিতে চাও দাও, আমি বাধা দেব না। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান গর্জে উঠে বললেন, জাদুয়ার শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যা শাস্তি দেওয়ার তা হাসিল দিবে। আমি এক্ষুনি ওকে ফোন করে সব জানাচ্ছি। হাসিলকে বলে দেওয়ার কথা মারিয়াম বেগমের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনিও ইয়াসিনের সম্মুখে গিয়ে তাকে চপেট আঘাত করে ইয়াসিনকে জাদুয়ার পায়ের সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে নিচেও হাত জোর করে বসে পড়ে জাদুয়ার পায়ের কাছে। জাদুয়া এহেন হালতে ভয়ে আরো সিটে গিয়ে সুলতানা খানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে। তখনই মারিয়াম বেগম কান্নাচরিত কণ্ঠে বলে ওঠে, জাদুয়া মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও এই ভুল আর জীবনেও করবে না। তবু হাজিরের কাছে এসব ব্যাপারে কিছু বলিস না প্লিজ। হাজির যদি এই ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওকে মেরেই ফেলবে। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান তেতে উঠে বললেন, মারিয়াম, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ভাইয়ের ছেলে কত বড় অপরাধ করেছে। ও যেই অপরাধ করেছে তাতে ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সুলতানা খানের কথায় মারিয়াম বেগম ইয়াসিনকে চোখের ইশারা দিতেই সে মারিয়াম বেগমের পা জড়িয়ে ধরে মেয়েকে কান্না মিশ্রিত কণ্ঠে সুলতানা খানের পা শক্তভাবে ঝাপটে ধরে সুলতানা খান জাদুয়া তার কাছে হওয়ার দরুন ইয়াসিনকে কোনোভাবেই নিজের পা হতে সরাতে সক্ষম হয়ে ওঠে না।
তখনই ইয়াসিন বলে ওঠে, দাদি আমাকে মাফ করে দিন, আমি নিজের অজান্তেই এত বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি আমি আর দ্বিতীয়বার এরকমটা করব না। তাদের এত অনুনয়ের পরও সুলতানা খানের কঠোর হৃদয় গলাতে সক্ষম হয় না কেউ। তখনই শহীদ হোসেন এসে আমার পা জড়িয়ে ধরে বলে ওঠেন, জাদু আমা, আমি জানি আমার ছেলে যেই ভুল করেছে তার কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলের জন্য নয়, আমার বোন মরিয়মের জন্য। তুমি তো জানোই হাসিলা আমার বোনকে পছন্দ করে না। এই ঘটনা শোনার পর হয়তো ওর মুখও কোনোদিন দেখবে না, আর ওর মুখ না দেখা মানে তোমার বড় মামা অর্থাৎ হাসিলের বাবার সাথেও সে একদম যোগাযোগ বন্ধ করে দেবে। এতে পুরো পরিবার ভেঙে যাবে। তাই মা ওর জন্য না হোক, এই সকল কথা ভেবে না হয় মাফ করে দাও। আমি ওয়াদা করছি কাল সকালের মধ্যে ওকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে আর এখানে দেখবে না তুমি। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান বললেন, পরিবার ভাঙবে না ভাঙবে তা না হয় পরেই দেখা যাবে। সুলতানা খানের কথার মধ্যেই জাদুয়া পড়ে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিচ্ছু বলবো না। বড় মামি, আপনি উঠে দাঁড়ান। আর আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কাল সকালের মধ্যেই এখান থেকে পাঠিয়ে দিবেন। জাদুয়ার কথায় সুলতানা খান রেগে গিয়ে বললেন, এইসব তুই কি বলছিস? তুই জানিস হাসিল পরে এই ব্যাপার জানলে কি হবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে শান্ত করে বলল, নানুমণি, আমরা না বললে উনি জানবে কি করে? আর আমি চাই না আমার জন্য ওনার আর বড় মামার সম্পর্কের কোনো অবনতি হোক। জাদুয়ার প্রত্যুত্তরে পৃষ্ঠে সুলতানা খান কিছু বলার পূর্বেই জাদুয়া তাকে আশ্বস্ত করে বলে তাকে চিন্তা না করতে। জাদুয়ার কথায় শহীদ হোসেন ও মারিয়াম বেগম খুশি হয়ে যান। কালকের মধ্যেই তারা ইয়াসিনকে পাঠিয়ে দেবে। কথাগুলো বলে ইয়াসিনকে সেখান থেকে নিয়ে চলে যান তারা। প্রায় রাত অবধি সকলের অবস্থান জাদুয়ার সঙ্গেই ছিল। তারা নানাভাবে জাদুয়ার মন ঠিক করার প্রয়াসে ব্যস্ত রেখেছে নিজেদের। অবশেষে তারা জাদুয়ার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। অমানিসাই সম্পূর্ণ পৃথিবী নিজেকে আচ্ছাদিত করতে ক্লান্তিতে নিজ নেত্রযুগল বন্ধ করে দেয় জাদুয়া। ফলশ্রুতিতে গভীর ঘুমের অতলে ডুবে যায় সে। মানব জীবনে কিছু বিশেষ অনুভূতি ও মনস্তত্ত্বের প্রাচীন প্রবণতা প্রকৃতির মতোই নির্গোপিত হয়ে আছে। যেমন সন্তান যখন কোনরূপ আঘাতপ্রাপ্ত হয় তখন মায়ের হৃদয়ে অনায়াসে উপলব্ধি করতে পারে যে সন্তানের এই আঘাত অনিচ্ছা বা অসাবধানতায় ঘটেছে, তবুও মায়ের খুব সন্তানটির প্রতি ছুটে আসে। কেন সে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ল? অনেক সময় মায়ের ক্ষোভের প্রকাশ ঘটান শাসনের মাধ্যমে, যেন আঘাতের সঙ্গে নিচের বিষণ্ণতাও সঁপে দেন। ঠিক তেমনি জাদুয়ার হাসিল হতে আজকের বিষয় গোপন রাখা বা না বলার নীরবতা নিজের ওপরই না ভারী সাব্যস্ত হয়। জাদুয়ার করা অনিচ্ছাকৃত কর্ম না তাদের এতদিনে গুছিয়ে আসা সম্পর্কটাকে অগোছালো করে দেয়। গভীর রজনী যখন ঘনিয়ে আসে, হাসিল তখন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে নিজ কর্মের ইতি টেনে। দরজা ঠেলে নিজ কক্ষে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত মুখশ্রী, যা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, যেই মুখে শিশুর মতো শান্তির ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্যই যেন এখন হাসিলের নিকট প্রশান্তির কারণ হয়ে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত আদরে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হতে। জাদুয়ার ঘুমন্ত আদরে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে নিজে সুইচ অফ হয়ে যাওয়া ফোনটিকে চার্জে বসিয়ে জাদুয়ার অতীব নিকটে গিয়ে স্নিগ্ধ মুখশ্রীর পানি চেয়ে আজকের ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ হাসিল তার ললাটে মমতা ভরা চুম্বন অঙ্কনে অগ্রসর হতেই আচমকা তার দৃষ্টি আটকে যায় জাদুয়ার ঘাড়ের এক কোণে এক লালচে দাগ, যা দেখতে ঠিক মানুষের করা ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নের মতো প্রতিস্থাপিত হয়েছে। মুহূর্তের জন্য হাসিলের মনে তোলপাড় শুরু হয়। বুকের ভেতর চাপা ক্রোধের উত্তাল ঢেউ আছড়ে পড়ে। তার হৃদয়ে বিদীর্ণ করে তীব্র রাগ আর অবমাননার এক দাবানল দাউ দাউ করে চলে ওঠে। হাতের উষ্ণতা যেন কাঁপতে শুরু করে। ক্রোধের আগুনে পুড়ে ফুঁসে ওঠে হাসিল। তার বুকের প্রতিটি রক্তকণা যেন মিশে গিয়ে আগ্নেয়গিরির মতো ফুটে উঠছে। জাদুয়ার ঘুমন্ত মুখটি যার গভীরে শান্তির আভাস ছিল, যেটা কিছুক্ষণ পূর্বেও হাসিলের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সে প্রশান্তি মুহূর্তেই আগ্নেয়র লাভার ন্যায় রূপ ধারণ করেছে। জাদুয়ার ঘাড়ের দাগের প্রতিটি বিন্দু যেন তাকে অবজ্ঞার কঠিন ইঙ্গিত দিচ্ছে। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সে হাতের এক ঝাঁকুনিতে জাদুয়াকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে।
জাদু অপ্রস্তুত হয়ে চোখ মেরে তাকায়, চোখে ধোঁয়াশার মতো গভীর ঘুমের আবেশ। তবুও হাসিলের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই হাসিল ক্রোধে জ্বলে ওঠে, রক্তচক্ষু নিয়ে বলে ওঠে, কে তোর ঘাড়ে এই দাগ করেছে? কে তোকে ছুঁয়েছে? তাড়াতাড়ি বল আমাকে, কাকে ছুতে দিয়েছিস তুই নিজেকে? হাসিলের গর্জনে জাদুয়া কেঁপে ওঠে, এক ভীত চোখে তাকিয়ে থাকে হাসিলের দিকে। তার প্রতিটি শব্দ যেন এক একটি ছুরির মতো বিঁধছে জাদুয়ার মনে। সে অপ্রস্তুত, নিজের গলায় হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু তার মুখে চুপচাপ নীরবতা যেন হাসিলের ক্রোধকে আরো উন্মত্ত করে তোলে। জাদুয়া যে কথাটি গোপনে রাখতে চেয়েছে তার নিচে হাসিলের নিকট সাক্ষী দিয়েছে। জাদুয়া চুপ থাকে, ভয় আর প্রতিজ্ঞার বেড়াজালে আটকে সে কোনো উত্তর দিতে পারে না। তার এই নিস্তব্ধতা হাসিলের ক্ষোভের আগুনে আরো ঘি ঢেলে দেয়। হাসিলের চোখে ঝলসে ওঠে জ্বালাময় ক্রোধ, গলায় ভর করে ঈর্ষার ভয়ঙ্কর ব্যথা। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে জাদুয়ার থুতনি চেপে ধরে গর্জে উঠে হাসিল বলে, তোকে আমি বলেছিলাম না, কোনো বিষয় যদি তোর চিন্তার কারণ হয়ে ওঠে সবার প্রথমে তুই আমায় জানাবি।